সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে দেশ সাম্প্রতিকের একটি বিশেষ আয়োজন, শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার বিচার কবে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, প্যানেল স্পিকার ও সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আছেন আমার সাথে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং আমরা একটু যদি মনে করি যে 2013 সালের সেই শাপলা চত্বর বিক্ষোভ এবং সেই বিক্ষোভে যে হত্যাযজ্ঞ, নৃশংস হত্যাযজ্ঞ চলেছিল, সেই হত্যাযজ্ঞের বিচার আজকে এতগুলো বছর পরেও আমরা দেখতে পাচ্ছি না। বিচার কবে হবে? দুজনের কাছেই আসলে আমি প্রশ্নটা রাখতে চাই। শুরুটা কাকে দিয়ে করব? সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে করি শুরুটা। আজকে আমার বন্ধু জয়নাল আবেদিনকে বহুদিন পরে একসাথে পেয়েছে। উনি ইতিমধ্যেই আমাদের মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়েছে। তারপরে এই যে আইন অর্ডিন্যান্সগুলো যে যাচাই বাছাই হচ্ছিল, ওই কমিটির নাম কি? বিশেষ কমিটির চেয়ারম্যান উনি। আর সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত এই কমিটির চেয়ারম্যান হিসাবে উনি পদায়ন হয়েছে। এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। আর আইনজীবী হিসাবে তো আমরা দীর্ঘদিন একসাথে আছি, বিভিন্ন সংগ্রাম করেছি। উনি আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমরা পাশাপাশি ওনার সাথে ছিলাম। উনি আমাদের সুপ্রিম কোর্ট বারের 2 বার সভাপতি নির্বাচিত হয়েছে, আবার বার কাউন্সিল সহসভাপতি, এখনো দায়িত্ব পালন করছেন। আইনজীবীদের একজন প্রিয় নেতা এবং দেশেরও নেতা। তা আজকে আপনি যে বিষয়টা উত্থাপন করছেন, আজ থেকে প্রায় 13 বছর আগের ঘটনা, 5ই মে। সেদিন আমরাও ঢাকা শহরের বিভিন্ন পথে আমরা অবলোকন করেছি বিষয়গুলো। তো প্রথম তো তৎকালীন সরকার তো এই শাপলা চত্বরের এই সমাবেশটা ভিতরে ঢুকতে দেয় নাই। তখন এটা নিয়ে তারা ঢাকা শহরের আশেপাশে অবস্থান নিল। তো আমরা ভাবলাম বোধহয় সেখানে একটা কোনো ধরনের বড় সাংঘর্ষিক কিছু হবে। কিন্তু পরে সরকার একটা নেগোসিয়েশন করে তাদেরকে ঢুকতে দিল। তখন আমরা দেখলাম যে প্রচুর লোকজন, হাজারে হাজারে লোকজন মিছিল করে শাপলা চত্বরের দিকে যাচ্ছে। কিন্তু একটা শান্তিপূর্ণ সমাবেশ, এখানে তারা তাদের কথা বলতো এবং তাদের যিনি ছিলেন হেফাজতের প্রধান, তিনি চট্টগ্রামের হাটাজারিতে বোধহয় অবস্থান করতেন। তারও দেখলাম যে বক্তব্য অনেকটা সমাজতার বক্তব্য। হ্যাঁ, সরকারের সাথে একটা উনি কিছু দাবি দাবা উত্থাপন করবেন, সরকারও হয়তো কিছু আংশিক মানবে বা কিছু পরে দেবে ইত্যাদি। তো একটা আমরা আশা করেছিলাম যে হ্যাঁ, কোনো ধরনের এখানে সরকারি হস্তক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনী ওইভাবে হয়তো হবে না। এবং এখানে যেসব বক্তব্য উনি তো আসতেও দেরি করেছে। যে সময় এখানে এসে পৌঁছার কথা, উনি আসছেন পরে। তাতে আমরা বুঝলাম যে সরকার বোধহয় শান্তিপূর্ণভাবে সমাবেশটা করার সম্মতি দিয়েছে। তারা তাদের বক্তব্য দিয়ে যার যার জায়গায় চলে যাবে, এটাই আমরা আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কি কারণে যে পরিস্থিতিটা এত উত্তাপ ছড়িয়ে গেল, এবং দিনেও সেটা হয় না, কিন্তু রাতে যখন পুলিশ এটার উপর পরিকল্পিতভাবে চারিদিক থেকে হামলাটা শুরু করলো, আমরা একটু অস্বস্তিকর পরিস্থিতি। এবং সে সময় যতটুকু মনে পড়ে সুব্রত চৌধুরী, যে সমস্ত মানে কেবল টিভি গুলা সে সময় বন্ধ ছিল, আমরা যতটুকু মনে করতে পারি। আবার দেখাচ্ছিল, পরে ওগুলো পরে সেগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেল। হঠাৎ করে ইন্টারনেট অফ হয়ে গেছে, এরকম টাইপের। সরকার কেন যে এত একটা উন্মাদনার মধ্যে চলে গেল, একটা শান্তিপূর্ণ সমাবেশকে
এত বিরাট একটা সমাবেশকে লণ্ডভণ্ড করে দিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর বেপরা আচরণ, সেগুলো আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল এখন না। পর্যন্ত চিন্তায় ফেলে এই বিষয়গুলোকে নিয়ে, যে একটা সাধারণ মাদ্রাসা ছাত্রছাত্রীরা বেশি ছাত্ররা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বা বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, তাদেরকে কেন এরকম একটা নির্মম হত্যাযজ্ঞের শিকার হতে হলো, এই প্রশ্নটা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ভাবায়। কোন রাজনৈতিক মানে ইস্যু কি এর পেছনে কাজ করেছিল কিনা? সুব্রত চৌধুরী, আপনার কাছে ফিরবো। আমি একটু অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপির কাছ থেকে অগ্রগতি একটু জানতে চাই। 58 জনের নিহত, যে 58 জন ছিল তাদের পরিচয় শনাক্ত হয়েছে, আমরা সর্বশেষ যদি বলতে চাই অগ্রগতি কতটুকু হলো? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক ছোড়া যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। আর আমার ডান পাশে যে সুন্দর পাঞ্জাবি পরা যে আমাদের দাদা সুব্রত দার সাথে আবার সম্পর্ক অনেক ভালো সম্পর্ক আগের থেকেই। তিনি যে কথাগুলো বলেছেন এর আমি কোনো রকম কোনো কাউন্টার দেওয়ার মতো নাই। তবে একটা জিনিস মনে হচ্ছে যে দাদা তো এটা খুঁজে পান নাই, কিন্তু আমি যেটা খুঁজে পেয়েছি সেই সময় যেটা দেখেছি সেটা হলো দেশ তো একজন ব্যক্তির ইচ্ছা মতো চলতো। দেশ চালাবার জন্য যে প্রসেস, সেই প্রসেস থেকে ওই সেই সময়কার সরকার, ফ্যাসিস্ট সরকার বলতেই হয়, তার কারণ ফ্যাসিস্ট না বলে তো পারার কোনো স্কোপ নাই। তো তারা যেভাবে দেশ চালাবার, একটি দেশকে ভালোবাসলে যেভাবে দেশ চালাতে হয় সেইটা তারা ভুলে গিয়েছিলেন, এবং ভুলে গিয়েছিলেন বলেই সেদিন যে ঘটনাটা হঠাৎ করে অতর্কিতভাবে আক্রমণ করলো নিরস্ত্র মানুষের উপরে। দেখুন, যদি অস্ত্রে অস্ত্রে যুদ্ধ হলে একটা ভিন্ন জিনিস, কিন্তু এটা হচ্ছে নিরস্ত্র মানুষের উপরে ধাপ করে লাফ দিয়ে পড়া আর কি। বাঘ যেমন শিকারীর উপরে লাফ দেয়, সেই সময়কার সরকার মনে করছে এটা একটা শিকারী পাওয়া গেছে, এদেরকে যদি দমানো যায় তাহলে আমরা 41 সন পর্যন্ত থাকতে আমাদের আর কোনো বাধা থাকবে না। মানে ওই ছোট ছোট মাদ্রাসার শিক্ষার্থীদের এখন ছোট ছোট মাদ্রাসার, না না, আপনি সেখানে তো ছোট ছোট শুধু মাদ্রাসা শিক্ষার্থী ছিল না, সেখানে অনেক শিক্ষকরা ছিলেন, হেফাজতের অনেকেই ছিলেন। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তারা তো সরকারকে উৎখাত করার জন্য আসে নাই, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো তারপরে কেন এইরকম একটা হত্যাযজ্ঞ সেখানে হলো? আর যেটা দাদা বললেন এটা যথার্থই বলেছেন। আর এই যে আমির সাহেব তো আসলেন সব শেষে, আমির সাহেব কিন্তু আগে ছিলেন না, এবং আমির সাহেব এসে যে বক্তব্যগুলো রাখলেন সেই বক্তব্যগুলোতে শুনে আমাদের মনে হয়েছিল যে বোধহয় সরকারের সাথে একটা তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা দাদাও বলেন, আমারও সেরকম একটা ধারণা। তবে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে বিনা ভোটে যদি কেউ ক্ষমতা দখল করে এবং তাদেরকে বলে যে আমরা নির্বাচিত, তাদের দ্বারা এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। আর আমার দেশ আর আমার মানুষ, এইটা চিন্তা করে কারা? যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এখন পিছনের কথা তো বলতে গেলে অনেক সময় লাগবে, সে কথা বলতে চাই না, যে কিভাবে ক্ষমতা আসছে, কিভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছে সেটা বলতে চাই না। এখন আজকে যেহেতু টপিকটা হচ্ছে আপনার শাপলা চত্বর,
হত্যাকাণ্ড। সেইখানেই থাকতে চাই। শুধু তাই না, যে এরপরও হয়তো বা আমরা দেখেন, আলোচনা করব পিলখানা হত্যাকাণ্ড। এই যে এত বড় বড় যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেছে, এবং আমাদের সাংবাদিক হত্যাকাণ্ডের একটি বিষয় রয়েছে, এত বছর পর্যন্ত এগুলোর কোনো রকমের সুরাহা হচ্ছে না, যার কারণে এখন পর্যন্ত কিন্তু আমরা একটা আতঙ্কের মধ্যে বসবাস করছি। আমি এটার কি সুরাহা হবে বা সমাধান হবে? আমি এইটা আমি দাদায় যাওয়ার আগে আমি একটু বলি আর কি। এত ঘটনা তারা ঘটিয়েছেন, এই ঘটনাগুলোর কোন দিকে আপনি বিচার করতে যাবেন? আপনি যদি সর্বশেষটা আরম্ভ করেন, তাহলে পরে আপনি ওই প্রথমে যেতে আপনার সময় লাগবে। আবার যদি প্রথমে তারা যে ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলোর থেকে যদি শুরু করেন, 24 তাহলে পর্যন্ত পরে আসতে জুলাই সময় লাগবে। 24 আন্দোলনে আসতে অনেক সময় লাগবে। এই সরকার তো আর ওইরকম ফ্যাসিস্ট সরকার না। এই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্বাচিত সরকার। আপনারা পার্লামেন্টে শুনেছেন, তিনি বিরোধী দল যারা আজকে আছেন তাদেরকে বলেছেন আমরা সকলে মিলে এই দেশটাকে গড়তে চাই। কিন্তু এইরকম একটা বক্তব্য বা এরকম অবস্থা আপনার কি কখনো পার্লামেন্টে যে সরকার, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেন, তাদের কাছ থেকে শুনেছেন? অবশ্যই শুনেন নাই। দেখেন, আপনি সাংবাদিকদের কথা তো বললেন, সাগর রুমি হত্যা, কে না জানে যে এইটা একটা ঘটনা। সেই ঘটনাটা পর্যন্ত ধামাচাপা দেওয়ার জন্য যা যা করার দরকার সবকিছু করছে। কম্বলের লোম যদি আপনি বাঁচতে যান, কোনখান থেকে আরম্ভ করবেন আপনি? সেটা হয়ে গেছে কম্বল এখন উজাড় হয়ে যাচ্ছে। নির্বাচিত সরকারের কাছে বড় চ্যালেঞ্জ এই বিচারগুলো করা। এই বিচার করতেই হবে। তার কারণ হলো, দেখেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রায় 40-45 বছর আগে হত্যা করে যিনি করেছেন, তার মধ্যে একজন কি ইতিমধ্যে ধরা পড়েছে। আমাদের মানে জুরিস্টিক ভাষায় বলে, লিগ্যাল ভাষায় বলে যে খুনিরা কোনো না কোনো একটা কুলু রেখে যায় পরবর্তী বিচারের জন্য। এবং তিনি এতদিন ধরে আমরা যতদূর বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খুনি এতদিন পর্যন্ত বাংলাদেশেই লুকিয়ে ছিল, এবং আমরা সেটা খুঁজে বের করতে পারলাম না। ওই তো বললাম না যে তারপরে খুঁজে বের করতে পারলাম না, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে যে আপনি এই যে কুলুটা যে আপনি আজকে পেলেন, এই জন্য আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি এইখানে আসব, আমি আপনার কাছ থেকে জানবো এই বিচারটা, যেহেতু এটিও এখন একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এত বছর পরে তাকে খুঁজে পাওয়া গেছে, এবং তার আইন সম্ভবত সামরিক আইনের আওতায় বা এরকম টাইপের কিছু হবে। কিভাবে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, বা সে অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্যের ভান্ডার বলা যেতে পারে। সুতরাং এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। সুব্রত চৌধুরী এবং জয়নুল আবেদিন এমপি, আপনাদের দুজনের কাছে এই প্রশ্নগুলো থাকবে। একটা বিরতির পর এসে আমি প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে জানবো। দর্শক থাকুন সাথে, ফিরছি দেশ সাম্প্রতিক নিয়ে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি, এবং আজকে আলোচনার বিষয় মূলত শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার বিচার কবে এই প্রসঙ্গটি দিয়ে শুরু করেছিলাম, এবং সেই সাথে আমাদের সাথে যেহেতু আজকে অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খুনি, পলাতক খুনি, প্রায় ৪৫ বছর মানে আত্মগোপনে থাকার পর, পলাতক থাকার পর তাকে সেই সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আটক করা হয়েছে, সেই বিষয়টি নিয়েও একটু জানতে চাই। শুরুতে আমি সুব্রত চৌধুরী আপনার কাছে জানতে চাই যে আইনি প্রক্রিয়াটা কেমন হবে, যেহেতু তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। না, প্রথমত আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত গোয়েন্দা সংস্থাকে ধন্যবাদ জানাই। বহুদিন পরে তারা একটা বড় ধরনের কাজ করেছে, এবং চট্টগ্রামের কি ওটা সার্কিট হাউস, যে ঘটনাটা হত্যাকাণ্ড হলো, ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড, এবং কিছু সেনাবাহিনী এটার সাথে সম্পৃক্ত,
তাদের অনেককেই সামরিক আদালতে ফাঁসি দেওয়া হয়েছে, প্রায় 13 জন, তার মধ্যে বোধহয় 12 জনকে পাওয়া গেছে। সেগুলো আমরা খুব কাছে থেকেই দেখেছি, কারণ তখন ওই উচ্চ আদালতের একটা তারা মামলা করেছিল, সেই মামলা ভ্যাকেশন বেঞ্চে কোর্ট বসছিল। আপনি জানেন তো, ফুল কোর্ট কিন্তু ভ্যাকেশন বসে না, স্পেশাল। কামালউদ্দিন হোসেন তখন চিফ জাস্টিস ছিল। তো তখন খুবই মানে আমরা কি আর বলবো, যে এতগুলো, তাদের অধিকাংশ কিন্তু মুক্তিযোদ্ধা, তারা কিভাবে এই চক্রান্তের মধ্যে ঢুকে গেল, এবং মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহসালার বীরুত্তম এ হত্যাকাণ্ডের সাথে কিভাবে মুক্তিযোদ্ধারা জড়িত হয়, এই প্রশ্নের সমাধান এখনো পাচ্ছি না। এবং এই যে এরপরে যে মেজর জেনারেল মঞ্জুর, তিনি তো মুক্তিযোদ্ধা, তাই না? তাকে গ্রেপ্তারের পরে কিভাবে হত্যাকাণ্ডটা হয়ে গেল, উনি একটু আগে এর সাথে আলাপ করছিল। সুতরাং এই ঘটনার পেছনে এখনো কিন্তু এটার যে গভীরতা, সেটা কিন্তু আমরা জানি না। আপনার মাধ্যমে আমি এটার একটা জুডিশিয়াল এনকোয়ারি দাবি করছি। এবং এর সাথে সিভিলিয়ানরা কারা ছিল? ওই পাশের রুমে তো বদরুদ্দোজা সাহেব ছিল, খুবই কাছের মানুষ জিয়াউর রহমান সাহেবের, উনি তো মহাসচিব ছিলেন না, পর্দার আড়ালে, যদি উনি প্রয়াত হয়েছেন। কিন্তু এখানে তাদের তো কার কি ভূমিকা ছিল, কেন তারা নীরব ছিল, কেন ঘটনা আগে জানলো না? উনি তো সামান্য মেজর, উনি তো আর গুলিটা করে নাই বা হত্যাকাণ্ডে জড়িত না, কিন্তু নিশ্চয়ই উনি অর্গানাইজ ছিল। আমরা শুনেছি তিনি কোন রুমে ছিলেন, সেটা এই কি বললেন না, মুজফ্ফর, সেই নাকি এটা রেকি করেছে আর কি। বড় বড় ঘটনার আগে রেখে হয় না, এটা রেকির দায়িত্ব, অল্প বয়স ছিল হয়তো এটা। তবে আমি মনে করি তার মাধ্যমে যতটুকুই পাওয়া যায় এটা উদ্ঘাটন করা দরকার। তার নাকি ওই সময়ে বিচার হয় নাই, ফাঁসি যাদের হওয়ার হয়ে গেছে, ওনারটা বাকি আছে। এখন ওনাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এখন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিভাবক এখানে বসা আছেন, আমি তার কাছেই জানতে চাই ওনারা এগুলো করবেন কিভাবে এই এই বিচার জিয়াউর প্রক্রিয়াটি রহমানের সম্পন্ন হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে অবশ্যই। এর আগে আসলে আমি 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 তার আগে ছোট্ট একটা লাইন যোগ করি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, সেটি হলো যে বিএনপি, আমরা সবাই জানি যে এলিট পিপলদের একটা দল। বিএনপির প্রত্যেকে ভদ্র, নম্র, এবং তারা সুটেড বুটেড একটা দল। তারা কোনো নৃশংসতা কিংবা কোনো অশোভন কোনো কিছু পছন্দ করে না। কিন্তু এই যে এই সমস্ত বিষয়গুলোকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুটাকে বা হত্যাটাকে যে কখনোই মানে সামনে আসতে দেয়া হলো না, এই ঘটনার অন্তরালে কারা ছিল তাদেরকে সামনে আনা গেল না, এই মোজাফফর আহমেদকে আটক করার মধ্য দিয়ে কি আমরা সেই প্রশ্নগুলোর জবাব এবার পাবো কিনা, আপনার কি মনে হয়, নিশ্চিত করতে পারবেন কিনা অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি? দেখুন, আপনাকে আমি পূর্বেই বলেছি যে আমাদের জুডিশিয়াল সিস্টেম বলে, জুরিসপ্রুডেন্সে বলে, যে কোনো হত্যাকাণ্ডের কে যতই লুকাক না কেন একটা ক্লু থেকে যায়, ক্লু থেকে যায়। এই যে হত্যাকাণ্ডের সাথে এগুলো এখন হয়তো বেরোবে এই কুলুর মাধ্যমেই কিন্তু ঘটনা। সব জিনিস তো সবাই দেখে না, কেউ না কেউ দেখে। ওই দাদা বলছে রেকি করে, কেউ না কেউ দেখে রেকি করে। তো এখানে ওই সময়কার যে অবস্থাটা, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, তিনি যে চিটাগাঙে গিয়েছিলেন
সেই সময় কিন্তু গোয়েন্দার একটা রিপোর্ট কিন্তু ছিল না যে তা না, ছিল। কিন্তু চিটাগাংয়ের একটি ঘটনার কে মিটমাট করতে গিয়ে উনি চিটাগাংয়ে গেলেন, কিন্তু তাকে যে এভাবে মেরে ফেলবেন এটা তিনি চিন্তা করেন নাই। তবে এর পরের দিন সকালবেলায় মঞ্জুরকে যখন হত্যা করা হলো, মঞ্জুরকে তো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই আবার হত্যা করেছে। কেন হত্যা করেছে? সো দ্যাট যে কোনো রকম কোনো কুলু না বের হয় কে কার সাথে জড়িত। এর সাথে বড় রাঘব বোয়ালরা জড়িত ছিল। ধরেন আমি যদি এখন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের কথাই যদি বলি, কেন এটার প্রমাণ মিলে পরবর্তীতে তিনি রাষ্ট্র ক্ষমতাই দখল করে ফেলেছিলেন। আরেকজনে তো তার সাথে একটা ব্যবস্থা করছিলেন, পারেন নাই, সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা। এই দুইজনকে পাওয়া গেল কোথায়? সেই সময়কার এভিডেন্স অনুসারে পত্রপত্রিকাও আসছে, আপনারা দেখে থাকবেন, যে একজন গিয়েছিলেন উত্তরায়, অর্থাৎ যদি মঞ্জুর যদি মারা না যেত তাহলে হয়তো এই ঘটনাটা উদ্ঘাটিত হয়ে যেত। উনি ওখান থেকে প্লেনে পালাবার জন্য চেষ্টা করেছেন, পালাতে পারতেন কিনা তা আমি জানি না, চেষ্টার একটা করেন নাই। আর ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে সেই সময় রিপোর্ট অনুসারে, পত্রপত্রিকার রিপোর্ট, গোয়েন্দাদের রিপোর্ট, সব কিছু রিপোর্ট অনুসারে শেখ হাসিনা ছিলেন কসবার বর্ডারে। ওখান থেকে কোথায় কসবার বর্ডার মানে ইন্ডিয়া। হ্যাঁ, বারবার তিনি ইন্ডিয়াতেই চলে যান। তার তো বন্ধুই হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, ভারত ছাড়া তো সে তো এক পাও নড়তে পারতেন না। ভারত যদি বলতো এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে দাঁড়িয়ে থাকতো। ভারত যদি বলতো এইখানে থেকে তুমি যাও, চলে যেত। যাই হোক, আমি ওই পলিটিক্সের মধ্যে না গিয়ে বলতে চাই যেটা, যে কুলুটা পাওয়া গেছে। এখন আপনারা সহজভাবেই জানতে পারবেন, সারা জাতি জানতে পারবে, কেন জাতির তো জানার একটা এখতিয়ার আছে। তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তাকে যখন হত্যা করা হলো, তার লাশ যখন এখানে নিয়ে আসা হলো, লক্ষ লক্ষ মানুষ যে জানাজায় গিয়েছে এটা আমরা কেউ দেখি নাই। এইরকম জানা যায় মানুষের ঢল, বহু লোক পায়ে সাথে মিশে গেছে, এরকম অবস্থার মধ্যে লোকজন গিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই মানুষের মধ্যে একটা তখন থেকেই কিন্তু একটা জানার ইচ্ছা ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা, তারপরে আপনার গণতন্ত্রকে হত্যা করে হুসাইন মোহাম্মদ এরশাদ যেভাবে ক্ষমতায় 9 বছর থাকলেন, এত আন্দোলন করা হইল, সকলে মিলে 3 জোট হয়ে আন্দোলন করলেন, 9 বছর পরে তাকে যেতে বাধ্য করা হলো। তো কাজেই কুলু তো বের হয় নাই। এখন একটা গণতান্ত্রিক সরকার এসছে। আমি তো ওই দাদাও বলেছেন যে ডিবি যারা এখন এই ডিবিতে যারা কাজ করে, অর্থাৎ পুলিশ কর্মকর্তা পুলিশ যারা আছে দপ্তরের, তারা যথার্থই সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং এই যে ধরতে পেরেছে, আমি এই জন্য তাদেরকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদিও কথায় কথায় বলেন, সবসময় বলেন, আর তারই মনেও মনেও বিশ্বাস করেন যে আমার মাকে যারা মেরে ফেলতে চেয়েছিল তার বিচার আমি করতে পারতাম, প্রতিশোধ আমি নিতে পারতাম, নিতে পারি, কিন্তু আমি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। আপনিও বলেছেন যে বিএনপি আসলে একটা ভদ্র দল। এই কথাটি ভদ্রলোকের দল, ভদ্র দল মানে ভদ্রলোকের দল। এখানে এইরকম মানুষকে গুম করার মানসিকতা নিয়ে এই দলের মধ্যে কেউ কাজ করে না। এইভাবে মানুষকে এই যে আবার শাপলা চত্বরে যেতে হয়, নির্বিভাবে হত্যা করা, এরকম কেউ করে না। আমি আপনাকে একটু থামাই অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, আমি আর একটু চলে যেতে চাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে। এই যে বিষয়টা বলা হচ্ছে, বিএনপির ভদ্র মানুষের দল, ভদ্র দল, এবং বিএনপি মানে উগ্রতা পছন্দ করে না। আমরা বেগম খালেদা জিয়ার মধ্যেও এই বিষয়টা দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যেও এই জিনিসগুলো আমরা শুনেছি, এবং বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে তো আমরা দেখে তো সেটা আমরা তো আন্দাজ একটা করতেই পারছি যে তিনি কতখানি প্রতিহিংসা পরায়ণ
যে বিষয়টা রয়েছে সেটাকে কতখানি তিনি একেবারে নেতিবাচকভাবে দেখেন, কিন্তু বিএনপির এই নমনীয়তা বা এই ভদ্রতা, এটার সুযোগ নিয়ে কি দেশকে আবারও কোনোভাবে অস্থির করার চেষ্টা করা হচ্ছে বলে আপনার মনে হয়? গত কয়েকদিনের দৃশ্যপট কি এরকম কিছু বলে? ভদ্র, নম্র, হ্যাঁ, সুস্থ ধারার রাজনীতি ঠিকই আছে। এটা তো বিশেষত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের ব্যাপারেও বলছে তো, 111-এ ওনার যে অবস্থাটা শারীরিক করেছে, বলছে যে দেখেন আমি এটা তো আমি প্রতিহিংসার তো রাজনীতি আমি করব না, আর যদি আমি করি তাহলে কি আমার হাতটা উপশম হবে, আমি যে অবস্থার মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, এইসব কথা উনি বলছেন। তো আমাদের অন্যান্য নেতাদের যেমন উনি ভদ্রলোক, আবার টুকু সাহেব বলছে যে আওয়ামী লীগ যারা করে তারা দুষ্ট লোক, আবার দুষ্টরা বলতেছে তাহলে সেলিম সাহেব কি এখন আপনার বেয়াই কার? টুকু সাহেবের বেয়াই। তো এইসব অতিকথন আবার ভালো না। অতিমাত্রায় কথা বললে আবার পাল্টাপাল্টিও হয়ে যায়, আমরা ওগুলোতে যেতে চাই না। নেহাত আপনারা কাজের মধ্য দিয়ে দেখান, জনগণের ম্যান্ডেট আপনারা পেয়েছেন এবং অনেক কাজ করার সুযোগ আপনাদের সামনে আসছে। আপনারা যে অঙ্গীকারগুলো দিয়েছেন, একটা হচ্ছে 31 দফা, এইটার প্রতি এখন নজর দেওয়া উচিত। 5 মাস পার হয়ে গেছে কিন্তু। তারপরে জুলাই সনদের ব্যাপারে আপনাদেরকে বিরোধী দল জামাত জনগণের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাচ্ছে। তারা ইতিমধ্যেই 11 দলীয় জোট করে সারা দেশে প্রচার চালাচ্ছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, বা এইটাকে তারা নানান রকম যেখানে পারা যায় এটাকে ছোট করে দেখানো হচ্ছে। আজকেও বলেছে এই কথাগুলো। তো সেই জায়গায় আমি বলবো, যেহেতু বিএনপি বলছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার সংসদে বলেছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, তো সেই কাজগুলো এখন করা দরকার। তো এই যে আমার নেতা এখানে বসা আছে, আমি ওনাকে প্রশ্ন করি যে আপনারা কেন বিচার বিভাগের স্বাধীনতা সচিবালয়টাকে গুটিয়ে ফেলেছেন এবং সেখানে তালা মেরে দিয়েছেন। তারপর বিচারপতি নিয়োগে যে আইনটা, এটা তো আমাদের দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছে দুইজনেই। স্বচ্ছতা, মেধা সম্পন্ন আইনজীবী এবং বিচারকদের বিচারপতি নিয়োগ করতে হবে, এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি। অতীতে বিএনপি করে নাই, আওয়ামী লীগ করে নাই, এগুলো তো অনেক সমালোচনা আমরা করেছি। কিন্তু সৈয়দ রিফাত আহমেদ প্রধান বিচারপতি, উনি কিন্তু একটা পদ্ধতি করেছেন। তো ওনারা আমাদেরকে বলে যে আমরা আরো উন্নত মানের করব, তাহলে করেন, সামনে তো নিয়োগ হবে। আবার হাইকোর্ট থেকে আপিল বিভাগ খালি হয়ে গেছে প্রায়, সেখানে নিয়োগ হবে। ওনারা তো এটাকে ভাবতে হবে, কিন্তু আমরা কিন্তু অপেক্ষায় আছি। অপেক্ষায় আছেন সুব্রত চৌধুরী, অপেক্ষায় আছেন। জয়নুল আবেদিন এমপি, আপনি খুব সংক্ষেপে একটুখানি অল্প একটু বলেন যে ওনাকে একটু আশ্বস্ত করেন যে আপনারা এই বিষয়টি নিয়ে কোনো রকমের পদক্ষেপ বা চিন্তা ভাবনা বা পরিকল্পনা করছেন কিনা, কারণ এরপরে এসে আমি বিরোধীর পরে এসে শাপলা চত্বর হত্যাকাণ্ড আবার ফিরে যাব। দেখুন, দাদা যে কথাটি বলেছেন, 3 মাসে সরকারের একটা বড় বাজেট দিতে হয়েছে, 9,38 লক্ষ বাজেট। তো এই বড় বাজেটটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আমরা এই বাজেটটা দিয়েছি। আপনি বাজেটের আগে কিন্তু সবসময় বিরোধী দলের মধ্যে থেকে একটা ব্যানার রেডি থাকে যে এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট, এই সেই ইত্যাদি ইত্যাদি। এই আবার ওটাও থাকে সরকারি দলের, হ্যাঁ, সরকারি দলে থাকে যে এইটা এই বাজেট কি গণবান্ধব বাজেট। এইরকম বিতর্কের যাতে সৃষ্টি না হয় সেই দিকটাও আমাদেরকে মাথায় রাখতে হয়েছে, এবং সেইটা মাথায় রেখেই আমাদের প্রধানমন্ত্রী এমন কোনো সেক্টর নাই যেই সেক্টর সম্বন্ধে সে চিন্তা না করেছে। সবচাইতে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সাধারণ মানুষের কথা আমাদের চিন্তা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। আমরা কিন্তু 61টা পণ্য
যে কি এটা কিন্তু আমাদের মাথায় আসে নাই, কেউ মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় আসছে যে এই জিনিসগুলো সাধারণ মানুষ ভোগ করে, এটার উপর কোনো ট্যাক্স ইম্পোজ করা যাবে না, বরঞ্চ এটা কমিয়ে দিতে হবে, সেটা তিনি করেছেন। আরেকটি বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে এই যে বিচার বিভাগ, এই কিন্তু সর্বপ্রথম দেশের হাইয়েস্ট কোর্টকে প্রাধান্য দিয়ে তিনি 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। একটা বিরতি নেই, একটু থামাই, একটা বিরতি নেই। 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। আমি একটা বিরতি নিয়ে দেশ সাম্প্রতিকে ফিরে আসছি। দর্শক থাকুন, আবারও এই টপিকেই ফিরে আসবো। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার মূল বিষয় শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার বিচার কবে হবে সে বিষয়টি নিয়ে কথা বলবো। তবে তার আগে ছোট্ট করে একটু জেনে নিতে চাই, বিচার বিভাগের উন্নয়নের বিষয়ে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর বেশ কিছু প্রশ্ন ছিল এবং আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপিকে থামিয়ে গেছিলাম যে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবার বিচার বিভাগের উন্নয়নের জন্য। না, 100 কোটি টাকা শুধু আপনার দেশের হাইয়েস্ট কোর্টের জন্য। ওকে। এবং সারা বাংলাদেশে 500 কোটি টাকা দেওয়া হয়েছে যে বিচার বিভাগের উন্নয়নের জন্য। আচ্ছা। এখনো আপনাদের জানা দরকার যে এত দেশে এত মেগা প্রজেক্ট হয়েছে, এত কোটি কোটি টাকা খরচ হয়েছে, ব্যাংকগুলো খালি হয়ে গিয়েছে, অথচ এখনো এমনও অনেক, দাদা বলতে পারবেন, এমনও অনেক বিচারের জায়গা আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, তারপরে সাবজেস কোর্টগুলো আছে, সেগুলো টিনের ঘরের মধ্যে, হ্যাঁ, বসার জায়গা নাই, আমরা বসার মতো জায়গা নাই। একবেলা একজন। তো কাজেই আমরা সমস্ত দিকে বিচার বিশ্লেষণ করে আমরা বলেছি, এখন যে কেউ বলতেই পারে, তার মুখটা তো বেঁধে রাখা যাবে না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা যদি দাবি করি এবং আমরা বলি যে জনগণের ভোটে আমরা নির্বাচিত, কাজে আমরা মত প্রকাশের স্বাধীনতা তো থাকবেই। আমরা এই জন্য বলছি যে আমরা তো কখনো বলি নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে না। আমরা তো তখনও বলেছি, এখনো বলি জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন যদি মানে কেউ যদি বলে যে না, এনারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, এই করবে না, তার মুখ তো আটকানো যাবে না। আর আমরা তো শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের মতো, ওই যে লোকটা এই কথা পার্লামেন্টে বললেন তাকে নিয়ে ওই যে কি কূপের মধ্যে নিয়ে আয়নাঘর, ওই জ্বালাঘর, ওই জ্বালাঘরের মধ্যে তো আমরা তাকে রাখতে পারি না। এবং আমাদের প্রধানমন্ত্রীর মন মানসিকতাও সেরকম স্পষ্ট। আমি যে প্রসঙ্গটিতে ছিলাম সেই আমরাও প্রত্যাশা করব যে এবার সমস্ত কিছু পরিকল্পনার মধ্যেই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু আমি যে আজকে টপিকটা দিয়ে শুরু করেছিলাম, শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার বিচার কবে হবে, এবং চিফ প্রসিকিউটর একটি কথা বলেছেন যে এটি ছিল একেবারে মানে সংগঠনটিকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য নানা পরিকল্পনা করা হয় এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুব্রত চৌধুরী, আপনার কাছে বলি যে 41 জন মানে এর সাথে হত্যাকাণ্ডের সাথে মানে শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে 41 জনকে। শেখ ফ্যাসিস্ট সরকারের এই যে ফিরে আসার বিষয়টি, না, আসলে এই বিষয়টা তো প্রায় হারিয়েই গিয়েছিল, তাই না? শেখ হাসিনা তো কোনোদিন এটা সামনে আনা নাই, বরং এটা নিয়ে যারা লেখালেখি করতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই যে অধিকার, মাঝখানে যিনি উপদেষ্টা হয়েছিলেন আদিলুর রহমান শুভ্র, সে রিপোর্ট করার পরে তার সংগঠনটা তো প্রায় ভেঙে দিয়েছিল, আর ওরে গ্রেপ্তার করে নিলে 2টা মামলা তার বিরুদ্ধে ছিল। তো এগুলো তো নানানভাবে মানুষকে হয়রানি করা এবং কোনো ধরনের হাসিনার অপকর্মের বিরুদ্ধে কথা বলা বা লেখালেখি করা, এটা তো ভয়ঙ্কর ভয়ভীতির মধ্যে সবাই ছিল। সেই কারণে শাপলার বিষয়টা ধামাচাপা পড়ে গেছে। এখন একটা সুযোগ আসছে, আমরাও চাই এটা খুবই স্বচ্ছতার সাথে তদন্ত হোক এবং যারা যারা এটার সাথে সম্পৃক্ত এই হত্যাকাণ্ডের সাথে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে যেখানে তুমি তাদেরকে শাপলাতে এসে মিটিং করার অনুমতি দিলে এবং সুন্দরভাবে তারা আসলো, কয়েক লক্ষ লোক সেখানে হলো,
এমন কি ঘটনা ঘটেছে, রাতে এই হত্যাকাণ্ডটা, জঘন্য হত্যাকাণ্ডটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সময় যেহেতু একেবারে কম, অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, আমি অল্প একটুখানি শুনে যেতে চাই। না, আমি তো প্রথমেই বলেছি যে এইটার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতাকে ধরে রাখা। না হলে গভীর রাতে আপনি খুব একটা বর্বর মনে হচ্ছে যে এই রাষ্ট্রটার কোনো বা জনগণ যে আছে এটাই মনে হতো না, মনে হতো যে একটা বর্বর রাষ্ট্রের মধ্যে আমরা আছি। সেখান থেকে যখন এখন আমরা অন্তত আল্লাহর রহমতে আমরা একটা গণতান্ত্রিক সরকার আমরা পেয়েছি, এবং আমরা আশা করি আমাদের নেতা তিনি কিন্তু এই দেশে পাড়া দিয়েই বলেছেন যে আমি ইনসাফের রাজনীতি এখানে কায়েম করতে চাই, এবং আমার একটা পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনা মোতাবেক আমি দেশ পরিচালনা। দেখেন, এইটাকে ফলো করে কিন্তু ওই যে আমেরিকাতে যে যারা নমিনেশন দিয়েছে সেও বলতেছে আই হ্যাভ এ ভিশন। ওকে, অসংখ্য ধন্যবাদ। প্রত্যাশা সেটাই, অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দুজনকেই অনেক ধন্যবাদ জানিয়ে আজকে সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। দর্শকেই ছিল আজকের মতো দেশ সাম্প্রতিকে, আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য।